আলো জেলো না, কেউ শব্দ করো না, কারণ ঘরের আলো যদি জেলে রাখো, যদি শব্দ করো, তাহলে যার আবির্ভাবের জন্য এত আয়োজন, এত ডাকাডাকি, তিনি আর দেখা দেবেন না। এ যেন এক অন্যরকম পুজো, তাই এর জন্য প্রয়োজন অন্য রকম উপাচার। দেবতার আরাধনা একা একা তুমি করতে পারো, কিন্তু একে আহ্বান জানানোর সময় একা হলে চলবে না। অন্তত 3 জন একসঙ্গে বসা চাই। প্ল্যানচেট অথবা প্রেত চক্রের নিয়মই তাই। কিভাবে বসবে সেটা এবারে বলি, শোনো। আজকের গল্প অনিশ দেবের লেখা আলো জেলো না, কেউ শব্দ করো না। গল্পটি আমরা নিয়েছি সুপ্রিম পাবলিশার্স প্রকাশিত ভৌতিক.com বইটি থেকে। আজকের গল্প পাঠে আমি মাধব এবং স্বরূপ প্রামাণিক। আপনারা শুনছেন অনিশ দেবের লেখা আলো জেলো না, কেউ শব্দ করো না। একটা ছোট্ট গোল টেবিলকে ঘিরে থাকবে কয়েকটা চেয়ার। ধরো 4টে চেয়ার। সেই চেয়ারে 3 জন বসবে। তারপর তুমিও বসবে। তোমরা টান টান হয়ে বসে একে অপরের হাত ধরে থাকবে। তবে দেখবে কারোর হাঁটুর সঙ্গে যেন কারোর হাঁটুর ছোঁয়া না লাগে। একটা কথা মনে রেখো, ঘরটা যেন পুরোপুরি অন্ধকার না হয়। ঘরের কোথাও একটা ছোট্ট মোমবাতি জেলে রাখতে পারো। সেই অল্প আলোয় তোমাদের মুখগুলো অস্পষ্টভাবে হলেও যেন দেখা যায়। তোমরা সবাই শান্ত হয়ে বসবে, চুপ করে, শুধু তার কথাই চিন্তা করবে, যাকে আজ আহ্বানের আয়োজন করেছো তোমরা। ইচ্ছে করলে হালকা কোনো মোলায়েম সুর বাজাতে পারো টেপ রেকর্ডারে, তবে বেশিক্ষণ নয়, 10 কি 15 মিনিটের জন্য। তারপর তোমাদের মধ্যে যে মিডিয়াম, মানে যাকে অবলম্বন করে তিনি দেখা দেবেন, যে সবাইকে ফিসফিস করে জানাবে কেন তোমরা আলো আঁধারিতে একটা গোল টেবিলকে ঘিরে হাতে হাত ধরে বসেছো, কার কথা তোমরা সবাই ভাববে, কার স্মৃতি কথা তোমরা কল্পনার চোখে জীবন্তভাবে দেখতে চেষ্টা করবে। শুধু ভাববে তার কথা, শুধু ভাববে, শুধু ভাববে, আর একই সঙ্গে ফিস ফিস করে তার নাম ধরে ডাকবে, এসো, তুমি এসো। হঠাৎ এক সময় তোমরা টেবিলের পায়ার একটা শব্দ শুনতে পাবে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ। তখন হয়তো তুমি প্রশ্ন করবে, কেউ কি এসেছেন? কোনো উত্তর তুমি পাবে না, তবে তার বদলে টেবিলের পায়া নড়ে উঠে একবার শব্দ করবে, খুট, যার মানে হ্যাঁ এসেছি। তোমরা প্রথমটাই বিশ্বাস করতে পারবে না, তোমরা ভয় পাবে,
ভীষণ অবাক হবে। কিছুক্ষণ তোমরা কেউই কথা বলতে পারবে না। তারপর তোমাদের মধ্যে কেউ হয়তো জিজ্ঞেস করবে, আপনি কি এ ঘরে আগে থেকে ছিলেন? টেবিলের পায়া নড়ে উঠবে অন্ধকারে, শব্দ হবে খট খট দুবার, যার মানে না, এ ঘরে আগে ছিলাম না। এবার তোমার শীত করবে, মনে হবে ঘরের বাতাস হঠাৎই যেন হিম ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়া জেলির মতো ভারী হয়ে গেছে। তারপর মিডিয়াম তোমাদের হয়ে তাকে প্রশ্ন করবে, আর তিনি হ্যাঁ কিংবা না এই ঢঙে প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ গোল টেবিলটা শব্দ করে নড়ে উঠবে, হয় একবার নয় দুবার। ছায়া অন্ধকারে ঘটনাক্রম যত এগোবে ততই তুমি টের পাবে যে তোমার হাতে ধরা হাত দুটো বেশ কাঠ কাঠ হয়ে উঠেছে, অল্প অল্প কাঁপছে। তোমাদের কেউ কেউ, হয়তো তুমি নও, উসখুস করছে, মুখ চাপা উফ আহ শব্দ করছে। এর মানে কি জানো? ওরা ভয় পাচ্ছে, এই প্রেত চক্র ছেড়ে চলে যেতে চাইছে, কিন্তু কি এক অলৌকিক টানে পারছে না। ভয়ে সিঁটিয়ে চেয়ারে বসে আছে। না না, তোমাকে বলছি না। তুমি নিশ্চয় ওদের মতো ভয় পাওনি, কারণ তোমার সাহস হয়তো অনেক বেশি। এবার তোমরা একটা কুয়াশা দেখতে পেলে, শূন্যে, টেবিলের ঠিক ওপরে। ধীরে ধীরে গাঢ় হচ্ছে, জমাট বাঁধছে, অন্ধকার ঘরে ছাই রাঙা মেঘ। কি অদ্ভুত! আর একই সঙ্গে একটা অচেনা সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। তোমাদের মিডিয়াম ফিস ফিস গলায় প্রশ্ন করল, আপনি কে? আপনার নাম কি? মেঘের সঙ্গে মেঘ ঘষা লাগলে শব্দ হয় কিনা জানি না, কিন্তু একটা খস খস শব্দ শোনা গেল। মনে হলো যেন ওই মেঘটা উত্তর দেওয়ার চেষ্টা করছে, কাঁপছে। একই প্রশ্ন আবার করলো মিডিয়াম, তারপর আবার, তারপর আরো একবার। তখন অদ্ভুত কাণ্ড হলো একটা। ফিস ফিস করে কেউ যেন বলল, আমি কেউ না, আগে ছিলাম, এখন আমি নেই, আমি এখন কেউ না। তুমি একটা ঝাঁকুনি খেলে। কে কথা বলল? এতগুলো কথা, ভুল শোনার তো কোনো প্রশ্ন নেই। তাহলে কথাগুলো বলল কে? তোমার গায়ে কাঁটা দিল, তুমি চেয়ারে বসেই রইলে। বেশ টের পাচ্ছ, হাতে হাত ধরা অবস্থাতেও তোমার হাতের পাতা কাঁপছে, কিন্তু তা সত্ত্বেও
স্রেফ মনের জোরে তুমি বসে আছো, গোল টেবিল ঘিরে হাতে হাত ধরে তৈরি করা চক্র ভাঙছ না। তুমি মনে মনে যুক্তি তৈরি করতে চাইলে অকালের শীত যে তোমার গায়ে কাঁটা ফুটিয়ে তুলেছে সেটার অন্য ব্যাখ্যা তুমি খুঁজলে। মিডিয়াম চুপ করে আছে, হয়তো ভয় পেয়েছে, কিন্তু তুমি তো সহজে ভয় পাওয়ার পাত্র নও। তাই তুমি মিডিয়ামকে ডিঙিয়ে প্রশ্ন করলে, টেবিলটা কি আপনি নাড়াচ্ছেন? এর উত্তরে ঘরের কুয়াশায় আবার কাঁপন ধরল। মোমের আলো তার মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে ছোট মাপের একটা অদ্ভুত রামধনু তৈরি করে ফেলল। তারপর সেই রামধনু তীর তীর করে কাঁপতে লাগলো। সেই সঙ্গে ঘরের জমাট বাতাসেও কাঁপন ধরল। নিস্তব্ধ ঘরের মধ্যে তুমি ফিসফিসে হাসির শব্দ পেলে যেন। শব্দ না করে কেউ হাসছে, তোমার প্রশ্নের উত্তরে হাসছে। তোমার চোখ এবার বড় হলো, মুখটা হা হলো। তোমার তিন সঙ্গীরও তখন একই অবস্থা। অবশ্য তুমি ওদের স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না। হঠাৎ কেমন একটা গোঙানির শব্দ পাওয়া গেল, যন্ত্রণার গোঙানি। তুমি তখনও ভয় পেলে না, বরং তোমার মনের ভেতরে লড়াইয়ের একটা জেদ তৈরি হলো। অন্য তিনজনকে নিজের সাহস দেখানোর জন্য একটু উঁচু গলায় একই প্রশ্ন করলে, টেবিলটা কি আপনি নাড়াচ্ছেন? এবার উত্তর পাওয়া গেল সরাসরি। টেবিলের পায়াটা যেন মেঝেতে পা ঠুকলো একবার, যার মানে হ্যাঁ। হঠাৎই তোমার মনে সন্দেহ তৈরি হলো, টেবিলের এই সব ব্যাপার স্যাপারগুলো বাকি তিনজনের কারো কীর্তি নয় তো? হয়তো প্রেত চক্রে বসে বসেই কেউ অন্ধকারে লুকিয়ে নড়বড়ে টেবিলটাকে নাড়াচ্ছে, মেঝেতে তার পায়া ঠুকে দিচ্ছে, দরকার মতো একবার কিংবা দুবার। কিন্তু ওই কুয়াশা যেটা এখনো তোমার চোখের সামনে শূন্যে নিরালম্ব হয়ে ভেসে রয়েছে, সুগন্ধটা সামান্য ফিকে হয়ে এসেছে বটে, কিন্তু এখনো অস্তিমান। এই কুয়াশা কি কারো পক্ষে তৈরি করা সম্ভব? কিংবা ওই মিনিয়েচারের রামধনু? কেন নয়? তুমি নিজেকে যুক্তি দিয়ে বোঝালে, হয়তো তোমার তিন সঙ্গীর কেউ সবাইকে লুকিয়ে একটা বোতলে বন্দি করে খানিকটা ধূপের ধোঁয়া নিয়ে এসেছে। তারপর কিন্তু সেই ধূপের ধোঁয়া সে ইচ্ছা মতো বোতলের বাইরে বের করবে কেমন করে? এই প্রশ্নেরও উত্তর খুঁজে পেলে তুমি। গ্যাসের প্রসারণের সূত্র। বোতলের মুখ খুলে দুহাতের তালু বোতলের গায়ে ভালো করে চেপে ধরে রাখলেই কাজ হাসিল করা যাবে।
তালুর উত্তাপ বোতলের কাচের দেওয়ালের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়ে পৌঁছে যাবে ধোঁয়ায়, মানে গ্যাসে। গ্যাস উত্তপ্ত হয়ে আয়তনে বাড়বে, তারপর ধীরে ধীরে বেরিয়ে আসবে বোতলের মুখ দিয়ে। সুতরাং তোমার মনে নতুন প্রশ্ন জেগে উঠল, ধোঁয়াটা বোতল থেকে বেরিয়ে শূন্যে একই জায়গায় ভেসে আছে কেমন করে তৈরি হলো ওই রামধনু? এবার তোমার যুক্তি হোঁচট খেল, তোমার বিজ্ঞান মনস্ক মন আহত হলো, তোমার আস্থায় আঁচড় পড়ল। তুমি ভাবতে লাগলে, কারণ কিছুতেই হাল ছাড়তে রাজি নও তুমি। একটু পরেই উত্তর খুঁজে পেলে। সিনেমায় যেমন দেখায়, নায়ক নায়িকার পায়ের কাছে ভেসে বেড়াচ্ছে জমাট ধোঁয়া, একই জায়গায় থেমে রয়েছে, ওপরে ভেসে উঠছে না। হয়তো সেই রকমই কোনো কেমিক্যাল ধোঁয়া ব্যবহার করেছে তোমাদের কেউ। তারপর তার উপরে লুকোনো কোনো টর্চ থেকে স্পেশাল রঙিন আলো ফেলে রামধনুর হলোগ্রাম ইমেজ তৈরি করেছে। তুমি স্বস্তির শ্বাস ফেললে। যাক, অবশেষে একটা নড়বড় হলেও যুক্তি খাড়া করতে পেরেছ তুমি। না, এইসব প্ল্যানচেট ফ্যানচেট তোমার আর বিশ্বাস নেই, সব বাজে কথা। মিডিয়ামগুলো সব জালিয়াত। ম্যাজিশিয়ান হ্যারি হুডনি সব জালিয়াত মিডিয়ামদের ধরে ধরে বেনকাম করতো। এতক্ষণ এইভাবে বসে বসে ফালতু বাজে সময় নষ্ট হলো। তুমি হঠাৎই ওই ধোঁয়া কিংবা কুয়াশা লক্ষ্য করে জোরে ফুঁ দিলে। তোমাকে আবারও অবাক করে দিয়ে ওই ছোট্ট মেঘের টুকরোটা একই রকম রয়ে গেল, রামধনুটাও। না, যুক্তি দিয়ে এটার একটা ব্যাখ্যা বের করতেই হবে। তুমি হঠাৎই সঙ্গীদের হাত ছেড়ে দিলে, বেশ জোরের সঙ্গে বললে, এই এই তোদের মধ্যে কে চালাকি করছিস বলতো? সবাই চমকে উঠল। অন্ধকার আর মোমের আলোয় মাখামাখি তোমার মুখের দিকে তাকালো। ওরা অসহায় ভাবে বলল যে ওরা সত্যি কোনো চালাকি করেনি। তুমি বিশ্বাস করলে না। শূন্যে ঝুলে থাকা মেঘের মধ্যে পাগলের মতো এলোমেলো হাত চালালে। মেঘটা ঘেঁটে গেল, রামধনু মিলিয়ে গেল। সাদা কুয়াশার টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শূন্যে ভেসে বেড়াতে লাগলো। কিন্তু তারই মধ্যে একটা বিকৃত মুখের চেহারা দেখতে পেলে তুমি সেটাকে কোনো আমল দিলে না। আকাশের মেঘ তো অনেক সময় নানান ছবির চেহারা নেয়, এই বিকৃত ভয়ঙ্কর মুখটাও সেই রকম কিছু। তুমি নিজেকে বোঝালে বিজ্ঞান আর যুক্তি চিরকাল শেষ কথা বলবে, কিন্তু তোমার সঙ্গীরা ভয় পেল। ওই মুখটা দেখে হঠাৎই একটা আতঙ্কের ঝোঁক ওদের গ্রাস করলো। তোমার বকুনের তোয়াক্কা না করেই ওরা ছুট লাগালো দরজার দিকে। তুমি হকচকিয়ে গেলে,
কিন্তু তারপরই চেঁচামেচি করে ধমক দিয়ে ওদের ধাওয়া করলে। এতক্ষণ ধরে এত ঘটনা দেখার পরও, শোনার পরও তুমি বিশ্বাস করতে চাইছো না। ভাবছো প্ল্যানচেট আসলে বুঝরু কি, ম্যাজিকের লোক ঠকানো কলা কৌশল। কি করে তোমাকে যে বিশ্বাস করাই। তোমার বন্ধুরা তখনও দুদ্দার করে সিঁড়ি ভেঙে দোতলার দিকে ছুটছে, আর তাদের পিছন পিছন তাড়া করে তুমিও ছুটছো। তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি তখন মরিয়া, তাই ঘরের বাইরে আমিও বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। আমি জানতাম এবার তুমি পেছনে ফিরে তাকাবে এবং বিশ্বাস করবে। ঠিক তাই হলো। পিছনে খট খট শব্দ শুনে তুমি সিঁড়ির ওপর থেকে পেছনে ফিরে আমার দিকে তাকালে। দেখলে প্ল্যানচেটের গোল টেবিলটা খট খট শব্দ করে সিঁড়ি বেয়ে তোমাকে ধাওয়া করছে। বলো, এবার তোমার বিশ্বাস হলো তো? এরকম গল্প আরো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূত। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানান স্বাদের গল্প। গল্পগুলি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ভালো থাকবেন। শুভরাত্রি।